আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলকে স্বাগতম জানাই ভয়ের সময়ের ১৮তম এপিসোডে। আপনারা যারা আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের মেইল করবেন ভয়ের সময় @gmail.com-এ। এখনও অবধি যারা আমাদের ঘটনা পাঠাননি তারা আমাদের ঘটনা পাঠাতে দ্রুত মেইল করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য বিপুল উৎসাহ জাগায়। তার দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। সালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রুমন, আমার বাসা গাইবান্ধা জেলায়। আমাদের গ্রামের দক্ষিণ প্রান্তে একটি বিরাট দিঘি ছিল। সে দিঘির নাম ছিল কালো দিঘি। দিঘিটা এত গভীর ছিল যে এর জল সবসময় কালো দেখাতো, আর সূর্যের আলো দিনের বেলাও সেই তলায় পৌঁছাতো না। দিঘিটাকে ঘিরে অনেক গুজব ছিল। বলা হতো এর তলায় বাস করে এক জল পিশাচ, যে সন্ধ্যা নামার পর জলের ওপর দিয়ে ভেসে যাওয়া মানুষের ছায়াকে টেনে ধরে ভেতরে নিয়ে যায় আর তার শিকার হয়, আর তার শরীরে রক্ত জল থেকে শুষে নেয়। তখন আমার বয়স কম। আমি, রাজু আর ফারহাদ, আমরা তিনজন ছিলাম খুব সাহসী ছেলে। দিঘির সব নিয়ম আমরা ভেঙেছি, কেবল একটি ছাড়া। সূর্য ডোবার পর কালো দিঘিতে নামা নিষেধ। সেদিন ছিল গ্রীষ্মের এক অলস দুপুর। আমরা তিন বন্ধু দিঘিতে নেমে অনেকক্ষণ সাঁতার কাটলাম। সময় কোথা দিয়ে পেরিয়ে গেল খেয়ালই করিনি। আমরা যখন জল থেকে উঠে আসব ঠিক তখনই রাজু চেঁচিয়ে উঠল, দেখ সূর্য ডুবে যাচ্ছে। পশ্চিমের আকাশ তখন লালচে কমলা। আমরা দ্রুত ঘাটের দিকে যাচ্ছিলাম, কিন্তু তখনই ফারহাদ বলল, আর 5 মিনিট থেকে যায়, কি হবে? আমরা হেসে উঠলাম, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সূর্যটা যেই দিগন্ত রেখার নিচে নামলো অমনি দিঘির জলের রং পাল্টে গেল। সেটা আর দিনের আলো দেখা নীল ছিল না, সেটি হয়ে গেল নিবিড় ভয়ঙ্কর কালো। তার চেয়েও ভয়ঙ্কর ছিল জলের তাপমাত্রা। এক মুহূর্ত আগেও জলটা ছিল আরামদায়ক, কিন্তু হঠাৎ করেই সেটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর জল থেকে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ, একটু মিষ্টি আর অনেকটা ভেজা মাছের আষ্টে গন্ধ। রাজু ভয় বলল, চল চল, অনেক হয়েছে, আর না। আমরা দ্রুত সাঁতরাতে শুরু করলাম। লক্ষ্য একটাই, ঘাটে পৌঁছাতে হবে। আমি আর রাজু ছিলাম কাছাকাছি। ফরহাদ ছিল আমাদের থেকে প্রায় 10 হাত দূরে। হঠাৎ রাজু আমার হাত ধরে হ্যাঁচকা টান মারল। ওই দেখ! আমরা দেখলাম ফরহাদ এক মুহূর্তের জন্য যেন জলের ওপর স্থির হয়ে গেল। তার শরীরের নড়াচড়া বন্ধ, সে যেন শূন্যে বেশি আছে। এরপরে যা ঘটল তা ছিল হাড় কাঁপানো। কোনো ছিটকে যাওয়া বা শব্দ ছাড়াই ফরহাদের মাথাটা ধীরে ধীরে জলের নিচে ডুবতে শুরু করলো। সে কোনো চিৎকারও করলো না, এমনকি জলও ছিটকে উঠল না, যেন অদৃশ্য কোনো হাত তাকে শান্তভাবে টেনে ধরে নিয়ে যাচ্ছে। আমি আর রাজু চিৎকার করে উঠলাম। আমরা ফরহাদের দিকে সাঁতরাতে গেলাম, কিন্তু ততক্ষণে ফরহাদের মাথার শেষ জলটুকু জলের নিচে অদৃশ্য। আমি তখন জলের নিচে তাকালাম। কালো জলের অতলে কিছু দেখা যাচ্ছিল না, যেন নিচের সব আলো নিভে গেছে। কিন্তু ঠিক তখনই জলের খুব কাছ থেকে, নিচ থেকে বেশ হলো দুটি সাদা অস্বাভাবিক বড় চোখ, যেগুলি ছিল মানুষের চোখের চেয়ে অনেক বড় এবং সম্পূর্ণ স্থির। চোখগুলো এক পলক আমাদের দিকে তাকিয়ে তারপর জলের গভীরে ধীরে ধীরে
নেমে যেতে লাগলো। আমি আর রাজু পাগলের মতো সাথে পাড়ে উঠলাম। আমাদের শরীর কাঁপছিল, কিন্তু শরীরের কোথাও এক ফোঁটা রক্ত বা চোট ছিল না। ফরাতের জামা কাপড় সেদিন ঘাটে পড়েছিল, কিন্তু তার শরীরে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও গ্রামের লোকেরা বলে সন্ধ্যা নামার পর কালো দিঘির দিকে তাকানো উচিত নয়, কারণ সেই জল পিশাচ জলের ওপর দিয়ে হেঁটে যাওয়া মানুষের ছায়াকে লক্ষ্য করে নীরবে অপেক্ষা করে তার শিকারকে টেনে নেওয়ার জন্য। তো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমি স্নেহা। আমি এই ঘটনাটি শুনেছিলাম আমার রফিক ভাইয়ের কাছে থেকে। তো আমি ঘটনাটি যেভাবে শুনেছি আমি সেভাবে বলবার চেষ্টা করছি। রফিক ভাই, যিনি বহু বছর ধরে ঢাকার রাতের পথে সিএনজি চালাতেন। রফিক ভাই ছিলেন অসম্ভব সাহসী এবং আল্লাহ বিদ্বেষী মানুষ। তিনি শপথ করে বলেছিলেন এই ঘটনাটি তার জীবনে ঘটেছিল। সেদিন রাত তখন 2:02। রফিক ভাই বিমানবন্দর রোডের ফ্লাইওভার থেকে নামছিলেন। সাধারণত এত রাতে ওই এলাকাটি থাকে সম্পূর্ণ জনমানবহীন। ফ্লাইওভারের ঠিক নিচে একটা পুরনো তেঁতুল গাছের পাশে হঠাৎ রফিক ভাই দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলার পরনে ছিল একটি সাদা শাড়ি, আর তার মুখটা ওড়না বা আঁচল দিয়ে ঢাকা। এত রাতে একজন মহিলাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রফিক ভাই প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন, কিন্তু মহিলাটি হাত দেখাতেই তিনি গাড়ি থামালেন। মহিলাটি খুব নিচু ও ঠান্ডা স্বরে বললেন, আমার একটা জায়গায় যেতে হবে, যাবেন? রফিক ভাই জিজ্ঞাসা করলেন, কোথায় যাবেন? মহিলাটি তখন এমন একটি জায়গার নাম বললেন যা খুব কম মানুষই চেনে। মিরপুরের কাছে একটি পুরনো পরিত্যক্ত কবরস্থানের পেছনের ঘাট। রফিক ভাই কিছুটা ভয় পেলেও এত রাতে এত দূর ভাড়া পাওয়া যাবে বলে রাজি হয়ে গেলেন। মহিলাটি গাড়ির পেছনে সিটে উঠলেন। রফিক ভাই গাড়ি চালু করলেন। রফিক ভাই আমাকে বলেছিলেন পেছনের সিটে মহিলাটি ওঠার পর গাড়ির ভেতরে তাপমাত্রা হঠাৎ যেন কয়েক ডিগ্রি কমে গিয়েছিল। শীতের রাত না হওয়া সত্ত্বেও তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মহিলাটি ছিলেন সম্পূর্ণ নীরব। রফিক ভাই কথা বলার চেষ্টা করেছিলেন, আপা এত রাতে একা ভয় করে না? মহিলাটি শুধু একবার চাপা স্বরে জবাব দিয়েছিলেন, ভয় ভয় আমার কাছে আসে না। রফিক ভাই তখন তার বাম পাশের পেছনের লুকিং গ্লাসে চোখ রাখলেন। তিনি দেখলেন মহিলাটির মুখটা তখন আঁচলে ঢাকা, কিন্তু তার সাদা শাড়িটা অস্বাভাবিক রকমের ভেজা। শুধু তাই নয়, সিটের ওপর শাড়ির জল লেগে ধোয়া তৈরি হচ্ছে, অথচ সেদিন সারাদিন বৃষ্টি হয়নি। রফিক ভাই তখন আর সাহস করে পেছনে তাকালেন না। তিনি মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলেন এবং দ্রুত গন্তব্যের দিকে চালাতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তারা সেই পুরনো জীর্ণ কবরস্থানের পাশে পৌঁছালেন। মহিলাটি বললেন, থামাও। রফিক ভাই গাড়ি থামালেন। ভাড়ার টাকা চাইতে তার হাত কাঁপছিল। মহিলাটি ব্যাগ থেকে এক মুঠো কিছু বের করে তার হাতে গুঁজে দিলেন, ঠান্ডা কঠিন কিছু একটা। রফিক ভাই টাকায় হাত দিতেই মহিলাটি দরজা খুলে দ্রুত নেমে গেলেন। গাড়ি থেকে নামার ঠিক আগ মুহূর্তে মহিলাটি একবার মুখ তুলে রফিক ভাইয়ের দিকে তাকালেন। রফিক ভাই শপথ করে বলেছিলেন তিনি যা দেখেছিলেন তা মানুষের হতে পারে না। মহিলার চোখ দুটি ছিল গভীর কালো কুয়োর মতো, তাতে কোনো সাদা অংশ ছিল না, আর তার মুখে ছিল এক স্থির বেদনাদায়ক হাসি। নিঃশব্দ সে হাসি কত যে ভয়ানক না দেখলে বোঝা যাবে না। তিনি দরজাটা লাগিয়ে দ্রুত ঘুরে কবরস্থানের গেটের দিকে হাঁটা শুরু করলেন। রফিক ভাই আর এক মুহূর্তে অপেক্ষা করেননি। তিনি পাগলের মতো ব্রেক ছেড়ে অ্যাক্সিলারেটরে চাপ দিলেন এবং স্থান ত্যাগ করলেন। তিনি যখন হাইওয়েতে উঠলেন তখন পর্যন্ত তার মনে হচ্ছিল গাড়ির পেছনের সিটটা তখনও ভিজে আছে।
সকালে রফিক ভাই যখন ধাতস্থ হয়ে ভাড়ার সেই টাকাগুলো দেখতে গেলেন, তখন তার সারা শরীর আবার ঠান্ডা হয়ে গেল। তার হাতে থাকা সেই কঠিন জিনিসগুলো কোনো টাকা ছিল না, সেগুলো ছিল সোনার মুদ্রা এবং কিছু পলিমার ছোট ছোট নুড়ি পাথর। রফিক ভাই বুঝে গিয়েছিলেন তিনি রাতে কাকে বহন করেছিলেন। সেদিনের পর থেকে রফিক ভাই আর কখনো রাতের বেলা বিমানবন্দর রোডে সেই ফ্লাইওভারের নিচে যাত্রী তোলার সাহস করেননি। তার বিশ্বাস সেই পিশাচ বা প্রেতাত্মা আজও সেই তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে। আমি ঘটনাটা যখন ভাইয়ের কাছ থেকে শুনি তখন আমার কত যে ভয় লেগেছে তা আপনাকে বলে বুঝতে পারবো না ভাই। ঘটনাটি সিলেক্টেড হলে আমাদের জানাতে ভুলবেন না, আর ঘটনাটি কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। এই বলে এতেই তার ঘটনা শেষ করেছেন। কেমন লাগলো আপনার কাছে ঘটনাটি আমাদের নিশ্চয়ই জানাবেন। ঘটনাটি ভালো লাগলেও আমাদের জানাতে ভুলবেন না, খারাপ লাগলেও আমাদের মেইল করতে অথবা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের জীবনে ঘটে যাওয়া সকল ভয়ানক এবং অপ্রাকৃত যে সকল ঘটনা রয়েছে সেগুলো আমাদের মেইল করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আরও একবার বললাম, আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার জন্য ঔষধ হিসাবে কাজ করে। পরবর্তী ঘটনা আসা অবধি সবাই সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন এবং ভয়ের সময়ের সঙ্গে থাকবেন। পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে আপনাদের অনুরোধ করে আজকের ঘটনা শেষ করছি। আসসালামু আলাইকুম।